নমস্কার বন্ধুরা, আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো তুমি যদি টেট 1 পরীক্ষার্থী হও, আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওর মধ্যে আমি তোমাদের 2025 সালের টেট 1 পরীক্ষার ইবিএস এর জন্য কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, কোন কোন টপিক থেকে প্রতি বছর প্রশ্ন আসে, সবগুলো টপিক আমি তোমাদের সামনে আজকে বিশ্লেষণ করব। তো আমি যে টপিকগুলো বলবো, এই টপিকগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে, 100% প্রশ্ন আসে। তোমার যদি বিশ্বাস না হয়, আজকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর তুমি 7 বছর যে প্রশ্ন হয়েছে বা 7বার যে টেট পরীক্ষা হয়েছে 2015 থেকে 2022 সাল পর্যন্ত যে টেট পরীক্ষা হয়েছে মোট 7বার, এই 7বারের প্রশ্নগুলো নিয়ে তুমি আমি ভিডিও প্রশ্নগুলো নিয়ে তুমি আমি যে পয়েন্টগুলো বলবো আজকের ভিডিওতে, এই পয়েন্টগুলোর সাথে তুমি মিলিয়ে দেখো যে এই পয়েন্টগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে কি না। প্রতি বছর এই পয়েন্টগুলো থেকে প্রশ্ন আসে। আমি আজকের এই ভিডিওতে যে পয়েন্টগুলো বলবো, আমি কয়েকটা পার্টের মাধ্যমে তোমাদের সামনে ভিডিওটা তুলে দেবো। সর্বশেষে আমি সিলেবাস ওয়াইজ কয়েকটি টপিক বলবো। তো এই টপিকগুলা আর এই পার্টগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে। কোনো পরীক্ষার্থী যদি আমার এই ভিডিওটা দেখার পর আমি যে পয়েন্টগুলো বলবো, পার্টগুলো বলবো বা টপিকগুলো বলবো, এইগুলি দেখে প্রিপারেশন শুরু করে বা এই টপিকগুলো শুধু পড়ে যায়, তাহলেও সে অন্তত পক্ষে টেট 1 ইবিএস এর মধ্যে 30-এর মধ্যে ন্যূনতম 25+ পাবেই। সে পাবে, 100% পাবে। কারণ আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি জন্য? টেট 1 ইবিএস এর জন্য আজকের এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। এই ক্লাসের মধ্যে তোমরা 2025 সালে টেট 1 পরীক্ষার জন্য ইবিএস এর জন্য কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, কোন কোন টপিক থেকে কিরকম প্রশ্ন আসবে, সবগুলি আমি এই ভিডিওর মাধ্যমে আজকে আমি তোমাদের বলবো। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা খুবই কাজে লাগবে। তো বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করি। প্রথমত আমি তোমাদের আজকের ভিডিওর মাধ্যমে ইবিএস এর জন্য কি কি পড়তে হইব কয়েকটি পাঠের মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরবো। প্রথমে আমি বলবো তোমাদের ইবিএস এর জন্য তোমরা প্রথম যে পাঠটা পড়বে সেটা হলো বিভিন্ন দিবস। আমরা জানি যে টেট 1 ইবিএস এর জন্য কতগুলি ডে রয়েছে বা দিবস রয়েছে। তো এই দিবসগুলো থেকে প্রতি বছর কিন্তু প্রশ্ন আসে, 100% আসে। প্রতি বছর একটা বা দুইটা প্রশ্ন আসেই। তো দিবসগুলি কি কি? যেমন বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়, বন মহোৎসব কবে পালন করা হয়, আন্তর্জাতিক জনসংখ্যা দিবস কবে পালন করা হয়, আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস কবে পালন করা হয়, তারপর তোমাদের বসুন্ধরা দিবস কবে পালন করা হয়, জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়। এই যে দিবসগুলো বললাম, শুধু এই দিবসগুলো না, আমি এই দিবসগুলো তোমাদের বোঝার সুবিধার জন্য বললাম। এই দিবসগুলো ছাড়াও ইবিএস এর জন্য আরো অনেকগুলো দিবস রয়েছে। প্রত্যেকটা দিবস তোমরা একটা পেজে লিখবে, একটা চার্টে লিখবে, এই চার্টটা মুখস্থ করবে, তারপর যাবে প্রত্যেকটা দিবস পড়বে। একটা দিবস তোমরা বাদ দেবে না। কারণ তোমাদের 2025 সালের টেট 1 ইবিএস এর জন্য প্রত্যেকটা দিবস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই দিবসগুলো থেকে প্রতি বছর একটা বা দুইটা প্রশ্ন আসেই আসেই। তাই আমি বলবো তোমাদের যে প্রথম পার্টটা আমি বললাম, পরিবেশ সংক্রান্ত বিভিন্ন ডে বা দিবস, প্রত্যেকটা দিবস সংগ্রহ করবে, তারপর খাতে লিখবে, ভালো করে পড়বে। এই দিবসগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে। তো এটা ছিল তোমাদের প্রথম পার্ট ইবিএস এর। তো এই দিবসগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে। এই দিবসগুলা খুব ভালো করে তোমরা মনোযোগ দিয়ে পড়বে। আমি এখন বন্ধুরা দ্বিতীয় পার্টের দিকে যাব। তো দ্বিতীয় পার্ট হচ্ছে তোমাদের পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সম্পূর্ণ নাম। দিবসগুলো যেরকম ভাবে তোমরা এক জায়গায় সংগ্রহ করে পড়বে, তারপর তোমরা এই পরিবেশগুলো যে বিভিন্ন সম্পূর্ণ নামগুলো রয়েছে, এই সম্পূর্ণ নামগুলি তোমরা ভালো করে দেখে তারপর পড়বে। কারণ এই সম্পূর্ণ নামগুলো থেকেও প্রতি বছর একটা বা দুইটা প্রশ্ন আসেই। তো শুধু বন্ধুরা সম্পূর্ণ নামগুলা পড়লেই হবে না, তার সাথে সাথে সম্পূর্ণ নামগুলার আরো কিছু প্রশ্ন পড়তে হবে। আমি তোমাদের একটু উদাহরণ সহকারে বুঝিয়ে দিচ্ছি। যেরকম সম্পূর্ণ নাম রয়েছে তোমাদের আইইউসিএন, সিআইটিএস সাইটস, তারপর ইউনেস্কো, ইউনিসেফ, তারপর এই যে সম্পূর্ণ নামগুলো রয়েছে, তারপর তোমাদের ইউএনসিইডি, এমওইএফ, এই যে সম্পূর্ণ নামগুলো রয়েছে, প্রত্যেকটি সম্পূর্ণ নাম আরো অন্যান্য সম্পূর্ণ নামগুলো পড়বে। তো আমি যে মেইন কথাটা বলতে চেয়েছিলাম তোমাদের, যেমন সাইটস, সিআইটিএস সাইটস, এর ফুল ফর্ম কি, সাইটস কবে গঠিত হয়, সাইটস কেন গঠিত হয়, সাইটস কোন শহরে বা কোন কান্ট্রিতে গঠিত হয়েছে,
সায়েন্সের মানে সাইটস কেন গঠিত হয়েছে, সাইটসের সদর দপ্তর কোথায় অবস্থিত, প্রত্যেকটি পয়েন্ট ভালো করে পড়বা। প্রত্যেকটি পয়েন্ট থেকে কিন্তু প্রশ্ন আসে। এই সাইটস বললাম, তারপর যেমন ইউনেস্কোর সম্পূর্ণ নাম কি, ইউনেস্কো কেন গঠন করা হয়েছে, ইউনেস্কো কবে গঠিত হয়েছে, তারপর ইউনেস্কো কোন শহরে গঠিত হয়েছে, তারপর ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত। এই যে পয়েন্টগুলো বললাম, তোমরা চেষ্টা করবে এই যে সম্পূর্ণ নামগুলো রয়েছে ইবিএস এর, প্রত্যেকটা সম্পূর্ণ নাম এক জায়গায় করে লিখবে, লিখে তারপর এই সম্পূর্ণ নামগুলার আমি যে বললাম পয়েন্টগুলা, কেন গঠন করা হয়েছে, কবে গঠন করা হয়েছে, কি কারণে গঠন করা হয়েছে, কোন কান্ট্রিতে গঠন করা হয়েছে, এর সদর দপ্তর কোথায়, প্রত্যেকটা পয়েন্ট খুব ভালো করে পড়বা। এই জায়গা থেকে প্রতি বছর একটা বা দুইটা প্রশ্ন আসে। দিবসগুলা যেভাবে পড়বা, তো সম্পূর্ণ নামগুলা এইভাবে পড়বা, তবে সম্পূর্ণ নামগুলা কেন, কিভাবে, কোথায়, সদর দপ্তর কোথায়, এই পয়েন্টগুলা ভালো করে পড়বা। এটা ছিল তোমাদের ইবিএস এর দ্বিতীয় পার্ট। তো বন্ধুরা, আজকের আমি আর একটা কথা বলি, তোমাদের যে এই দিবসগুলা বা এই যে সম্পূর্ণ নামগুলা, এই যে বললাম কেন, কোথায়, কবে, এগুলার আমি 2টা ক্লাস আলাদা আলাদা আপলোড করবো তোমাদের জন্য। তো তোমরা এর জন্য আমাদের যে চ্যানেলটা, এই চ্যানেলটাকে ফলো করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আর অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তো এই ছিল তোমাদের দ্বিতীয় পার্ট। এইবার আমি তোমাদের তৃতীয় পার্টের দিকে চোখ রাখবো। তৃতীয় পার্ট হচ্ছে তোমাদের পরিবেশ সংক্রান্ত বিভিন্ন আইন। এই আইনগুলো ভালো করে পড়তে হবে। এই আইনগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে, 100% আসে। যেমন ওয়াইল্ড লাইফ অ্যাক্ট, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইন, তারপর তোমাদের পরিবেশ সংরক্ষণ আইন, তারপর যানবাহন দূষণ নিয়ন্ত্রণ আইন, তারপর যানবাহন দূষণ নিয়ন্ত্রণ, এই যে আইনগুলো রয়েছে প্রত্যেকটি আইন ভালো করে পড়তে হইব। এই আইনগুলো থেকে প্রশ্ন আসে। তো আমি তোমাদের সুবিধাটার জন্য 4-5টা আইনের নাম বললাম। তো আরো অন্যান্য আইন রয়েছে, প্রত্যেকটি আইন সংগ্রহ করে ভালো করে পড়বে। এই আইনগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে। দিবস, সম্পূর্ণ নামগুলি কেন, কবে, কেন, কোথায়, কবে, এগুলো বললাম। তারপর পরিবেশ সংক্রান্ত বিভিন্ন আইন বললাম, যেমন বন্যপ্রাণী সংরক্ষণ আইন, তারপর পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ আইন, পরিবেশ সংরক্ষণ আইন, তারপর বায়ু দূষণ আইন, জল দূষণ আইন, পরিবেশ সংরক্ষণ আইন, এই যে বিভিন্ন আইনগুলা প্রত্যেকটা তোমরা সংগ্রহ করে পড়বা। এই ছিল তোমাদের 3 নাম্বার পার্ট। এইবার আমি তোমাদের 4 নাম্বার পার্টের দিকে নজর রাখবো। 4 নাম্বার পার্ট হচ্ছে বন্ধুরা তোমাদের বিভিন্ন রকম আন্দোলন। তোমাদের এই ইবিএসের জন্য আন্দোলনগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই আন্দোলনগুলো থেকেও প্রতি বছর প্রশ্ন আসে। যেমন আন্দোলনগুলো কি কি, এপিকো আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, তারপর তোমাদের রয়েছে চিপকো আন্দোলন, এপিকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন। এই যে বিভিন্ন আন্দোলনগুলো রয়েছে, এই আন্দোলনগুলো ভালো করে পড়তে হইব। শুধু আন্দোলনগুলাই না, যেমন এপিকো আন্দোলন কেন হয়েছে, কোথায় হয়েছে, কবে কবে হয়েছে, কি কারণে হয়েছে, এপিকো আন্দোলনের নেতা কে ছিলেন। এইভাবে সাইলেন্ট ভ্যালি আন্দোলন কবে হয়েছে, কেন হয়েছে, কোথায় হয়েছে, কি কারণে হয়েছে, সদস্য মানে নেতা কে ছিলেন এই আন্দোলনে, প্রত্যেকটি আন্দোলন ভালো করে পড়তে হবে। যেমন নর্মদা বাঁচাও আন্দোলন কেন হয়েছে, কি কারণে, কোথায়, কবে, এর নেতা কে ছিলেন, প্রত্যেকটি আন্দোলন ভালো করে পড়তে হবে। আর একটা কি তেহরিবাদ আন্দোলন, কবে, কেন, কোথায়, কি কারণে হয়েছে, এর নেতা কে ছিলেন, প্রত্যেকটি আন্দোলন ভালো করে পড়তে হবে তোমাদের। তারপর তোমাদের কি আছে, আরেকটা আন্দোলন কি আছে, আরেকটা হচ্ছে তোমাদের গ্রিন বেঞ্চটাও ভালো করে পড়তে হবে। গ্রিন বেঞ্চ কেন, কোথায়, কি কারণ হয়েছে, এগুলো ভালো করে পড়তে হবে কিন্তু তোমাদের। তো কি বললাম, নর্মদা বাঁচাও আন্দোলন, এপিকো আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, তেহরিবাদ আন্দোলন, গ্রিন বেঞ্চ, সবগুলো ভালো করে পড়তে হবে। কেন, কি কারণে, কোথায়, তারপর নেতা কে ছিলেন, প্রত্যেকটা আন্দোলন ভালো করে পড়বা। দিবসগুলো পড়বা, সম্পূর্ণ নামগুলা ভালো করে তো পড়বই। এরপরে কি বললাম, সম্পূর্ণ নামগুলা কেন, কোথায়, কিভাবে, লিগে গঠন করা হয়েছে, প্রত্যেকটি পড়তে হবে। প্রত্যেকটা পয়েন্ট ভালো করে পড়তে গেলাম। যেমন আইইউসিএন কেন, ফুল ফর্ম কি, কেন গঠন করা হয়েছে, কবে গঠন করা হয়েছে, কি কারণে, এর সদর দপ্তর কোথায় অবস্থিত, ভালো করে পড়বা। তারপর বললাম পরিবেশ সম্বন্ধে বিভিন্ন আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, জল দূষণ আইন, এগুলো বললাম। তারপর বললাম কি, পরিবেশ সংরক্ষণ আইন, তারপর যানবাহন দূষণ নিয়ন্ত্রণ আইন, প্রত্যেকটি আইন ভালো করে পড়বা। তারপর বললাম কি, পরিবেশ সংক্রান্ত বিভিন্ন আন্দোলন বললাম, এই আন্দোলনগুলো কিন্তু ভালো করে পড়তে হইব, ঠিক আছে। তারপর তোমাদের এপিকো আন্দোলন, তারপর সাইলেন্ট ভ্যালি আন্দোলন,
তারপর তোমাদের নর্মদা বাঁচাও আন্দোলন, তেহেরি পাত আন্দোলন, তারপর গ্রিন ব্যাচ, এগুলো ভালো করে পড়বা। তারপর আমি আরেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ বলবো, নেক্সট পরবর্তী পয়েন্ট। এই পয়েন্টটা কি তোমাদের বিভিন্ন সম্মেলন, আন্দোলনের পরে তোমাদের বিভিন্ন সম্মেলনগুলা ভালো করে পড়তে হইব। কি কি সম্মেলন? বসুন্ধরা সম্মেলন, দোহা সম্মেলন, তারপর জলবায়ু সম্মেলন, তারপর তোমাদের রামসার সম্মেলন, রামসার সম্মেলন, জোহেনবার্গ সম্মেলন, তারপর স্টকহোম সম্মেলন, প্রত্যেকটা সম্মেলন ভালো করে পড়তে হবে তোমরা। তো এই সম্মেলনগুলো থেকেও প্রশ্ন আসে। তো শুধু সম্মেলনগুলো পড়লেই হবে না, সম্মেলনগুলো থেকে তোমরা কি কি পড়তে হবে? যেমন রামসার সম্মেলন, রামসার সম্মেলন কেন হয়েছে, কবে হয়েছে, কি কারণে, তো এর সদস্যভুক্ত দেশ থাকলে দেশগুলা কি কি, বা রাষ্ট্র থাকলে রাষ্ট্রগুলা কি কি, এর নেতা কে ছিলেন, এগুলো প্রত্যেকটা পয়েন্ট ভালো করে পড়বা। তারপর যেমন দোহা সম্মেলন, দোহা সম্মেলন কেন, কবে, কোথায়, কি কারণে, প্রত্যেকটা পয়েন্ট ভালো করে যাচাই করে পড়বা। এগুলোর থেকে প্রশ্ন প্রতি বছর আসে। তো এই ছিল তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। সম্মেলনের সাথে সাথে আন্দোলনের সাথে সাথে সম্মেলনগুলো ভালো করে পড়তে হবে। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এইগুলোর থেকে প্রতি বছর প্রশ্ন আসে। কোনো পরীক্ষার্থী যদি আমার এই ভিডিওটা দেখে, আমি যে পয়েন্টগুলো বললাম বা বলছি বা বলবো, এই পয়েন্টগুলো দেখে যদি সে প্রিপারেশন নেয়, সে অবশ্যই টেট 1 ইবিএস পরীক্ষায় 30-এর মধ্যে অন্ততপক্ষে 25+ পাবি। আর তোমাদেরকে আমি বারবার একটা কথাই বলি যে তোমাদের স্ট্রং সাবজেক্টগুলোতে জোর দেওয়ার জন্য। কারণ স্ট্রং সাবজেক্টগুলোতে তুমি যদি মার্কস ক্যারি করতে পারো, তাহলে তোমাদের পাস করাটা খুবই সোজা। আর কেউ যদি আজকে আমার এই ভিডিওটা দেখে প্রিপারেশন করে, তাহলে তার জন্য ইবিএস এ মার্কস ওঠানো তেমন কোনো কঠিন না। তো আমি এখন তোমাদের পরবর্তী পার্টে দিকে চোখ রাখবো। আমি আরেকটা পার্ট বলবো যে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন ধারা, পরিবেশ সংক্রান্ত যে বিভিন্ন ধারা রয়েছে, এই ধারাগুলো ভালো করে পড়তে হইব। যেমন বন্যপ্রাণী সংরক্ষণ আইন যে রয়েছে, আইনটা কত ধারাতে আছে, পরিবেশ সুরক্ষা আইন কত নাম্বার আইন, মানে পরিবেশ সুরক্ষা আইন যে কত সালে হয়েছে, এর ধারা আছে, এই ধারাগুলো ভালো করে পড়বা। ধারাগুলো ভালো করে পড়তে হইব। দেন কি পড়বা? পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বইয়ের নাম, পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বইয়ের নামগুলা ভালো করে পড়বা। যতগুলো বইয়ের নাম আছে, ডের সাথে সম্পূর্ণ নামের সাথে আন্দোলন, তারপর যে বললাম যে সম্মেলন, এগুলোর সাথে বইয়ের নামগুলো ভালো করে কালেক্ট করে পড়বা। এই বইয়ের নামগুলো থেকে প্রতি বছর কিন্তু প্রশ্ন আসেই। তো এইগুলো কিন্তু ভালো করে তোমরা দেখে পড়বে। তো আমি এখন বন্ধুরা পরবর্তী পয়েন্টের দিকে চোখ রাখবো। পরবর্তী পয়েন্ট হচ্ছে বন্ধুরা বিভিন্ন রোগের নাম। এই রোগগুলো ভালো করে পড়তে হবে তোমরা। যেমন ক্যাডমিয়ামের অভাবে কি রোগ হয়, তারপর তোমাদের ফ্লুরাইডের অভাবে কি রোগ হয়, তারপর ভিটামিন B1 এর অভাবে কি রোগ হয়, B12 এর অভাবে কি রোগ হয় তোমাদের, তারপর তোমাদের আর্সেনিকের অভাবে কি রোগ হয়, সীসার অভাবে কি রোগ হয়। তো প্রত্যেকটি রোগের নাম ভালো করে পড়তে হইব। প্রত্যেকটি রোগের নাম কালেক্ট করবা, সংগ্রহ করবা, পড়বা। তো রোগের নামের মধ্যে একটা ক্লাস আমার ইউটিউবে আপলোড আছে, ত্রিপুরা টেট এক্সপিরিয়েন্স চ্যানেলে। তো এইগুলা থেকে তোমরা ইবিএস এর ক্লাসগুলো দেখলে বুঝতে পারবা। তো এই রোগের নামগুলো ভালো করে পড়বা। কি কি রোগের নাম? ক্যাডমিয়ামের অভাবে কি রোগ হয়, সীসার অভাবে কি রোগ হয়, ফ্লুরাইডের অভাবে কি রোগ হয়, তারপর আর্সেনিকের অভাবে কি রোগ হয়, তারপর ভিটামিনের অভাবে কি রোগ হয়, ভিটামিন B12 এর অভাবে কি রোগ হয়, B1 এর অভাবে কি রোগ হয়, তারপরে স্কারবি, বেরিবেরি। তারপর তোমাদের সিলেবাসের মধ্যে আরো কয়েকটা টপিক আছে, যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া। তো প্রত্যেকটা অ্যাম্বায়োসিস, আরো কয়েকটা রোগের নাম তোমাদের সিলেবাসে আছে, দেখবে। তো ভালো করে এই রোগের নামগুলো ভালো করে পড়বা। এই রোগের নামগুলোর থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন আসে। তো আমি যে পয়েন্টগুলো বলছি, তোমাদের টেট 1 ইবিএস এর জন্য প্রত্যেকটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি টেট 1 পরীক্ষার্থী, তোমার জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওর থেকে তুমি যদি দেখে প্রিপারেশন করো, তুমি টেট পাস 100%। তো ভালো করে মনোযোগ সহকারে আজকের ভিডিওটা তুমি দেখো। তো বন্ধুরা কি বললাম, রোগের নামগুলা পড়বে। তারপর আমি পরবর্তী পাঠের দিকে চোখ রাখবো। তারপর তোমরা পরবর্তী পাঠ কি পাঠ? পরিবেশ সংক্রান্ত যে বিভিন্ন বিপর্যয়গুলা ভালো করে পড়বা। বিপর্যয়গুলো কি কি? যেমন হিরোশিমা বিপর্যয়, নাগাসাকি দুর্ঘটনা, হিরোশিমা দুর্ঘটনা, নাগাসাকি দুর্ঘটনা, তারপর সেবাসু দুর্ঘটনা, ভোপাল গ্যাস দুর্ঘটনা, চেরনোবিল দুর্ঘটনা। এই প্রত্যেকটা কিন্তু একটা বিপর্যয়। এই প্রত্যেকটা বিপর্যয় তোমরা ভালো করে পড়বা। তারপর যেমন প্রাকৃতিক বিপর্যয়, ভূমিকম্প, বন্যা, খরা, তারপর এইগুলা কিন্তু ভালো করে পড়বা। এগুলো থেকে প্রশ্ন আসে। কি কি বললাম বিপর্যয়গুলোর মধ্যে? হিরোশিমা দুর্ঘটনা কবে হয়েছে,
কোথায় হয়েছে, কি কারণে হয়েছে, হিরোশিমা দুর্ঘটনা কি, মেইন পয়েন্টটা পড়বা। নাগাসাকি দুর্ঘটনা কবে, কোথায়, কি কারণে, মেইন রিজনগুলো পড়বা। ঠিক আছে, এই দুর্ঘটনা বলে কি হয়েছে এগুলো পড়তিব। হিরোশিমা, নাগাসাকি, চেরনোবিল, চেরনোবিল দুর্ঘটনা কেন হয়েছে, কি কারণে হয়েছে, কবে হয়েছে, কোন সময় হয়েছে, মেইন ফ্যাক্টর কি, এগুলো পড়তিব। তারপর তো ভোপাল গ্যাস দুর্ঘটনা, ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে, কোন সময়, কোথায়, কি কারণে, রিজন, এগুলো ভালো করে পড়বা। এর ফলশ্রুতি কি, এর ফলে ফলে কি হয়েছে, ভালো করে পড়তে হবে এগুলো। তারপর তোমাদের গ্রিন হাউস বিপর্যয়, তারপর তোমাদের প্রাকৃতিক বিপর্যয়, ভূমিকম্প, ভূমিকম্প কোথায়, কেন, কিভাবে, ভারতের মধ্যে বা ত্রিপুরার মধ্যে ভূমিকম্প, মানে বড় ধরনের ভূমিকম্প কই হয়েছে, কি কারণে হয়েছে, এগুলো ভালো করে পড়তিব। খরা, খরা ভালো করে পড়তিব। তো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক তোমরা টেট 1 ইবিএস এর লিখিয়া। তারপর তোমাদের আরেকটা পার্ট, পরবর্তী পার্ট তোমাদের জাতীয় উদ্যান, অভয়ারণ্য, তারপর চিড়িয়াখানা, ইনসিটু এক্সাইটু, ইনসিটু এক্সিটু, এগুলো ভালো করে পড়বা। বর্তমানে ভারতবর্ষের মধ্যে কটা জাতীয় উদ্যান আছে, অভয়ারণ্য কটা আছে, সবচেয়ে বড় অভয়ারণ্য কি, সবচেয়ে বড় জাতীয় উদ্যান কি, চিড়িয়াখানা কয়টা আছে, ইনসিটু কি, এক্সিটু কি, এগুলো ভালো করে পড়তে হবে তোমরা। কি কিছু বুঝছো, এগুলো ডাটা কালেক্ট করবা, কালেক্ট করে পড়বা, এগুলো থেকে প্রশ্ন আসে। জাতীয় উদ্যান, অভয়ারণ্য, চিড়িয়াখানা, ইনসিটু এক্সিটু, তো এগুলো ভালো করে তোমরা পড়বা, মনোযোগ সহকারে পড়বা এগুলো, কিন্তু এগুলো থেকে প্রশ্ন আসে। পরবর্তী পয়েন্ট বন্ধুরা, তো পরবর্তী পয়েন্ট কি কি পড়বা, খাদ্য শৃঙ্খল, বাস্তুতন্ত্রের যে পাঠটা আছে চ্যাপ্টার, বাস্তুতন্ত্র, এই বাস্তুতন্ত্রটা ভালো করে পড়বা। খাদ্য শৃঙ্খল, খাদ্য জালক, পুকুরের বাস্তুতন্ত্র, তারপর হ্রদের বাস্তুতন্ত্র, কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ, প্রাকৃতিক বাস্তুতন্ত্রের উদাহরণ, হ্রদের বাস্তুতন্ত্রের উদাহরণ, এগুলো ভালো করে পড়বা। খাদ্য শৃঙ্খল, খাদ্য জালক, পুকুরের বাস্তুতন্ত্র, হ্রদের বাস্তুতন্ত্র, তারপর তোমাদের কৃত্রিম বাস্তুতন্ত্র এর উদাহরণ। ঠিক আছে, খাদ্য শৃঙ্খলের উদাহরণ, খাদ্য চালকের উদাহরণ, তারপর বাস্তুতন্ত্রের শক্তি, মানে খাদ্যর শক্তি প্রবাহ, 10% সূত্র লিড ডিমান্ডের, এগুলো ভালো করে পড়বা। এগুলো থেকে প্রশ্ন প্রতি বছর আসে। তো এরপর নেক্সট আমাদের সম্পদ, সম্পদ দেও ভালো করে পড়তিব। যেমন নবীকরণযোগ্য সম্পদ, অনবীকরণযোগ্য সম্পদ, শক্তি সম্পদ, জোয়ারপাটা সম্পদ, এগুলো ভালো করে পড়বা। তারপর আছে জিও থার্মাল এনার্জি, যেমন জোয়ারপাটা শক্তি, তারপর আছে তোমার জলবিদ্যুৎ শক্তি, বায়ু শক্তি, এগুলো তোমরা ভালো করে পড়তে হইব। খুব ইম্পর্টেন্ট টপিকস। আমি যে টপিকগুলো বলছি প্রত্যেকটা টপিক তোমরা খাতায় আমার ভিডিওটা দেখে লিখে নাও, প্রত্যেকটা টপিক লিখে নাও। লেখার পর তোমরা এগুলো কালেক্ট করো, পড়ো। তারপর তোমরা বাস্তুতন্ত্রের মধ্যে আর কি কি পড়তে হবে, তৃণভূমির বাস্তুতন্ত্রের উদাহরণ, হ্রদের বাস্তুতন্ত্রের উদাহরণ, নদীর বাস্তুতন্ত্রের উদাহরণ, সমুদ্রের বাস্তুতন্ত্রের উদাহরণ, পুকুরের বাস্তুতন্ত্রের উদাহরণ, ভালো করে পড়তে হবে কিন্তু, ভালো করে। প্ল্যাংটন, ফাইটো প্ল্যাংটন, জু প্ল্যাংটন, নেকটন, ব্যান্থস, এগুলো ভালো করে তোমরা পড়বা। এগুলো উদাহরণ পড়তিব, নেকটনের উদাহরণ, ব্যান্থসের উদাহরণ, এগুলো ভালো করে পড়তিব তোমরা। তো কি কি বললাম, খাদ্য জল, খাদ্য শৃঙ্খল, ঠিক আছে, পুকুরে বাস্তুতন্ত্র, তারপর তোমাদের নবীকরণযোগ্য সম্পদ, অনবীকরণযোগ্য সম্পদ, এগুলো পড়তিব। দূষক পদার্থ কিতা, এগুলো পড়তিব। ক্ষয়িষ্ণু ও ক্ষয়িষ্ণু মানে দূষকের উদাহরণ কিতা, এগুলো পড়তিব। তারপর তোমার সম্পদের মধ্যে বা জিওথার্মাল এনার্জির মধ্যে জোয়ারভাটা শক্তি, জলবিদ্যুৎ শক্তি, তাপবিদ্যুৎ শক্তি, এগুলো ভালো করে পড়তিব তোমরা, খুব ইম্পর্টেন্ট। তারপর কয়লা, পেট্রোলিয়াম, খনিজ তেল, এগুলো পড়তিব। ভারতের সবচেয়ে মানে খনিজ তেলের মধ্যে ভারতের সবচেয়ে প্রাচীনতম খনিজ তেল খনি কোনটা, খনিজ তেল শোধনাগার কোনগুলা, তারপর ভারতের সবচেয়ে বৃহত্তম কয়লা খনি কোনগুলা, এগুলো সবচেয়ে ভালো করে পড়তিব। ভারতের বৃহত্তম তেল শোধনাগার কোন জায়গায়, ভালো করে পড়তে হবে। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক সম্পদ, এগুলা বুঝছো কি কইছি। তো ভারতের মধ্যে কোথায় সবচেয়ে বেশি মানে মানে বৃহত্তম তেল শোধনাগার, পুরাতন তেল শোধনাগার কি, ভারতের সবচেয়ে কয়লা কোথায় উত্তোলন হয়, ভারতের সবচেয়ে প্রাকৃতিক গ্যাস কোথায় উত্তোলন হয়, খনিজ তেল কই, এইগুলা ভালো করে তোমরা দেখা পারবা। মোস্ট ইম্পর্টেন্ট টপিক এগুলা। এইবার আমি বন্ধুরা তোমরা ইবিএস এর চ্যাপ্টার গুলা বলবো, কোন কোন চ্যাপ্টার প্রতি তোমরা জোর দিবা ভালো করে। লাস্ট এই যে পয়েন্টগুলো বললাম, পয়েন্টগুলো শেষে আমি চ্যাপ্টার গুলা বললাম। তো আমি একটা কথা বলে রাখি, তোমরা যদি আমার এই ক্লাসটা দেখে এই পয়েন্টগুলো দেখে কেউ প্রিপারেশন করো, তো আশা করি তোমাদের আর ইবিএস এর অন্য কোনো টপিক দেখে দেখতে হবে না। কারণ সম্পূর্ণ ইবিএস এর মধ্যে যে কি কি পড়তে হবে বা কি কি রয়েছে সবগুলোই আমি আজকের এই ভিডিওর মাধ্যমে পয়েন্ট ওয়াইজ তোমাদের আমি বলে দিয়েছি। আশা করি তোমাদের আর ইবিএস এর প্রিপারেশনের ক্ষেত্রে
কোনো অসুবিধা হবে না। কারণ প্রতি বছর কোন কোন জায়গা থেকে ইবিএস এর সিলেবাস থেকে প্রশ্ন আসে সবগুলি আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিছি, কয়ে দিছি। আশা করি তোমরা ট্যাট ওয়ানের ইবিএস এর লিখে প্রিপারেশনের লিখে কোনো অসুবিধা হইতো না। গত ভিডিওতে আমি ট্যাট টুর পলিটিক্যাল সায়েন্স নিয়ে আমি মানে একটা ক্লাস করাইছি যে কি কি পড়তে হইব। আজকে আমি ইবিএস নিয়ে, পরবর্তীতে আমি অন্যান্য সাবজেক্টগুলো এইভাবে তোমরা সামনে তুলে ধরবো। তো এবার ইবিএস এর চ্যাপ্টারগুলো কি কি পড়তে হবে তোমরা? প্রথমত মাটি পড়বা, মাটির কয়টা স্তর আছে এই নিয়ে আমার ইউটিউবে ক্লাস আছে, ক্লাসটা দেখা নেবা। দেখলে মাটির সম্বন্ধে সমস্ত ডাউট ক্লিয়ার। মাটির কয়টা স্তর আছে, 4টা স্তর আছে, 4টা স্তর কি কি। তো এর মধ্যে আরো প্রশ্ন আছে, কোন স্তরে কি পাওয়া যায়, কোন স্তরের মধ্যে মানে কোন স্তরটা খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা স্তরেই প্রশ্ন আছে। এই স্তরগুলো থেকে প্রশ্ন কিন্তু আইতে পারে। তো এইগুলি গিয়ে তোমরা মাটি নিয়ে যদি কোনো ডাউট থাকে, ত্রিপুরা টেট এসপিরেন্ট চ্যানেলের মধ্যে মাটির সম্বন্ধে ক্লাস আছে। এই ক্লাসগুলো দেখলে তোমার আর কিছু দেখতে হবে না, যত ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এই ক্লাসের মধ্যে আছে। তো মাটির থেকে কিন্তু এগুলা থাকতে পারে। 4টা স্তর আছে, 4টা স্তরের ব্যাপারে যা সমস্ত ডাটা ইম্পর্টেন্ট সব আছে। তারপর পরবর্তী টপিক ট্রাভেল, মানে পরিবহন। এই পরিবহন কিন্তু পড়তে হইব। মানে আমাদের এই পরিবহন বলতে কি, মানে ত্রিপুরার যে পরিবহন ব্যবস্থাটা একটু ভালো করে পড়তে হবে তোমরা। যেমন ত্রিপুরা রেল ব্যবস্থা কবে হয়েছে, কবে ব্রড গ্যাস, মিটার গ্যাস ব্রড গ্যাসের দূরত্ব কি, কতটুকু দূরত্ব মিটার গ্যাসের ব্রড গ্যাসের, এইগুলো তোমরা ভালো করে পড়তে হইব, খুব ভালো করে। তারপর ত্রিপুরা প্রধান জাতীয় সড়ক, মানে কোন সড়কটা, জাতীয় সড়কের নাম কিতা, প্রধান জাতীয় সড়কের নাম কিতা, NH8, এইগুলো ভালো করে তোমরা জানতে হইব। ইসে ট্রাভেল, পরিবহন। তারপরে ত্রিপুরার দীর্ঘতম জাতীয় সড়ক, ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটা, ভারতবর্ষের সবচেয়ে উচ্চতম জাতীয় সড়ক কোনটা, উচ্চতম রেল রাস্তা কোনটা, এগুলো ভালো করে জানতে হবে তোমরা। খুব ভালো করে ট্রাভেলটারে পড়বা, মাটি ট্রাভেল এগুলো ভালো করে পড়বা। পরবর্তী টপিক হচ্ছে তোমাদের পলিউশন, এয়ার পলিউশন, গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, এগুলো ভালো করে পড়তে হবে তোমরা। এবার তোমরা অম্ল বৃষ্টি বা অ্যাসিড রেইন, এগুলো ভালো করে পড়বা, এগুলো থেকে প্রশ্ন হয়। আমি কিন্তু ইবিএস এর লিগে তোমরা কি কি পড়তে হবে সব কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আশা করি এই ভিডিওটা দেখার পর তোমরা কোনো অসুবিধা হতো না। এই ভিডিও যা যা আমি কইছি তা পড়ে যাও, আর কোনো অসুবিধা হতো না। 100% কমন করবো, আমি গ্যারান্টি দিচ্ছি, 100% কমন করবো। তো কি বললাম, পলিউশন, এয়ার পলিউশন, গ্রিন হাউস এফেক্ট, তারপর তোমরা এই গ্লোবাল ওয়ার্মিং, এগুলো পড়তে হবে। আর কি বলতে, জল দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ, এগুলো পড়তে হবে তোমরা, কই দিছি কিন্তু। তারপর কি পড়বা, এনার্জি, শক্তি সম্পদ থেকে তো কইলাম, জোয়ারভাটা শক্তি, বায়ু শক্তি, বিদ্যুৎ শক্তি, তারপর তাপবিদ্যুৎ শক্তি, এগুলো এনার্জি থেকে পড়তে হইব। ঠিক আছে, সৌরশক্তি পড়তে হইব। তার ত্রিপুরা, সর্বশেষে আমি ত্রিপুরা নিয়ে বলবো। তো ত্রিপুরার থেকে পাই কিন্তু সব পড়তে হইব, কিচ্ছু বাদ দেওয়া যেত না, কিচ্ছু বাদ দেওয়া যেত না। তো আমি এবার ত্রিপুরা নিয়ে তোমরা কয়েকটা টপিক কম, ত্রিপুরা নিয়ে এবার আমি তোমার সামনে কিছু টপিক কম। যেমন ত্রিপুরার সর্বোচ্চ পাহাড় শৃঙ্গ গীতা, সর্বনিম্ন পাহাড় শৃঙ্গ গীতা, উচ্চতম শৃঙ্গ কি, উচ্চতম শৃঙ্গের মানে উচ্চতাটা কত, এগুলো ভালো করে পড়তে হবে। ত্রিপুরার দীর্ঘতম নদী কি, দীর্ঘতম নদীর দূরত্ব কত, মানে কিলোমিটার কত, তারপরে ছোট নদী কোনটা, এইগুলো ভালো করে পড়তে। পাহাড়, ত্রিপুরার পাহাড় সম্বন্ধে ভালো করে পড়বা, নদীগুলোর সম্বন্ধে ভালো করে পড়বা। ত্রিপুরা কয়টা পাহাড় আছে, কয়টা পাহাড়ের কয়টা উচ্চতম শৃঙ্গ আছে, হাইয়েস্ট শৃঙ্গ কোনটা, লোয়েস্ট শৃঙ্গ কোনটা, ভালো করে পড়তে। তারপর ত্রিপুরা নদীগুলি উৎপত্তি স্থল কোথায়, নদীগুলি কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে, কত কিলোমিটার দূরত্ব, ভালো করে পড়তে। মোস্ট ইম্পর্টেন্ট কেওয়ার্ড কিন্তু এগুলো, পাহাড়, নদী। তারপর আরো আছে পয়েন্টগুলো বলছি। ত্রিপুরা নদীগুলি কোন দিক থেকে কোন দিকে যায়, উত্তর বাহিনী নদী কোনগুলি, দক্ষিণ বাহিনী নদী কোনগুলি, ত্রিপুরার দীর্ঘতম পাহাড়, ক্ষুদ্রতম পাহাড়, লংগেস্ট রিভার, লার্গেস্ট রিভার, এগুলো পড়বো ভালো করে। সেটা পাহাড়ের উচ্চতা কত, বরমুড়া পাহাড়ের উচ্চতা কত, 18মুড়া পাহাড়ের উচ্চতা কত, সাঙ্গানটাকের উচ্চতা কত, লংতরা পাহাড়ের উচ্চতা কত, এগুলার উচ্চতম শৃঙ্গ কি, ভালো করে তোমরা কিন্তু পড়তে হবে। ঠিক আছে। তারপর ত্রিপুরা সর্ববৃহৎ অভয়ারণ্য, ছোট অভয়ারণ্য, ভাইসন কই পাওয়া যায়, তৃষ্ণা অভয়ারণ্য কোন জায়গায়, এগুলো তো ভালো করে, মানে ত্রিপুরার ব্যাপারে সম্পূর্ণটা তোমরা জানতে হইব। আমি কিন্তু কয়ে দিছি যে পাহাড়ের পাটটা, নদীর পাটটা ভালো করে পড়বা, আমি কিন্তু কয়ে দিছি। তারপর আমি এক্সট্রা আরো কয়ে দিছি অভয়ারণ্যের ব্যাপারে জানবা, ভালো করে জানবা। ত্রিপুরার যে ত্রিপুরা চারিদিকে বাংলাদেশের সীমানা কতটুকু, আসামের সীমানা, মিজোরামের সীমানা কতটুকু, এগুলো জানবা। ত্রিপুরার দীর্ঘতম নদী কি,
এগুলো জানবা। ত্রিপুরা কটা মহকুমা আছে, কটা জেলা আছে, তার ব্লক আছে কটা, এগুলো তো জানতে হইব। জেলা আছে কটা, এগুলো জানতে হইব। ত্রিপুরার যে উপজাতি সমাজ আছে, উপজাতি সমাজটা ভালো করে জানতে হইব। লামপ্রা মানে কি, সূচি দেবতা, ঠিক আছে। মাইলিমা মানে হচ্ছে ধানের দেবতা, হ্যাঁ। খলুমা মানে কার্পাসের দেবতা। তারপর তোমাদের উনুকুটির মেলা কবে হয়, তারপরে পুচরা ইনি হলেন বনের দেবতা। এগুলো ভালো করে তোমরা জানতে হইব। তারপরে ডুম্বুর তীর্থযাত্রা কবে হয়, তারপর পৌষ সংক্রান্তির মেলা কবে হয়, প্রত্যেকটা ভালো করে জানতে হইব। চাকমারা চৈত্র সংক্রান্তিতে কি কি করে, বিজু উৎসব কবে হয়, প্রত্যেক মানে ত্রিপুরার উপজাতি সমাজ টোটালি ভালো করে জানতে হইব। ঠিক আছে, খুব ভালো করে জানতে হবে, কিন্তু খুব ভালো করে জানতে হবে। তো ত্রিপুরার ব্যাপারে আমার কাছে একটা বই আছে, বইয়ের একটা ভিডিও আমি তোমার সামনে তুলে দেবো পরবর্তী ভিডিওতে। আমার কাছে যা বই আছে দেখতে পারতেছো, সবগুলো বইয়ের ভিডিও কিন্তু আমি আপলোড করবো ইউটিউবে, সবগুলো বইয়ের ভিডিও। তো বন্ধুরা, এই ছিল তোমাদের মানে মানে ইবিএস এর ক্লাস। তো আর কি পড়তে হবে, গড়িয়া পূজা, ত্রিপুরা যত পাহাড় নদী উপজাতি সমাজ, ত্রিপুরা যে পূজা, ধর্মীয় সমর্থে পূজাগুলা, গড়িয়া পূজা, এবার খার্চি পূজা, সবগুলো পড়তে হবে তোমরা। কেয়ার পূজা, গঙ্গা পূজা, গঙ্গা পূজা কোন সময়, খার্চি পূজা কোন সময় হয়, তারপর তোমাদের কেয়ার পূজা কোন সময়, এরা খার্চি পূজার পরিত্রে কি কয়, কেয়ার পূজার পরিত্রে কি কয়, সবগুলা ভালো করে পড়তে হবে, ইম্পর্টেন্ট পয়েন্ট। তো আমি কিন্তু তোমার কই দিছি সব, যে ত্রিপুরার ব্যাপারে কি কি পড়তে হবে। আর আমি আরেকটা ক্লাস দেবো শুধু ত্রিপুরার ব্যাপারে, আরেকটা ক্লাস দেবো 10 থেকে 12 মিনিটের একটা ক্লাস আপলোড করব। ত্রিপুরার ব্যাপারে সমস্তটা আমি তুলে দেবো, আলাদা পার্ট দেবো, কারণ এত কিছু এক ভিডিওতে দেওয়া সম্ভব না। তো বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের ট্যাট 1 ইবিএস এর ক্লাস। তো এই ক্লাসটা থেকে তোমরা সম্পূর্ণ প্রিপারেশন করো ট্যাট 1 ইবিএস লিগে। আশা করি তোমরা আর কিচ্ছু দরকার লাগবে না। ট্যাট 1 সিলেবাসের যা যা আছে সবকিছুই আমি আজকের এই ভিডিওতে তুলে ধরছি। আশা করি তোমার কাছে যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটা বিভিন্ন গ্রুপে তোমরা ছড়াই দাও, যাতে এই ভিডিওর থেকে সবাই উপকৃত হয়। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কিরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর পরবর্তী ভিডিও তোমরা কোন টপিকের উপরে চাও বা কোন সাবজেক্টের উপরে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই বলি বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি।